জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা। ঐশানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়দিন ছুটি থাকলে সে কিছুতেই ফিরত না ধুলামাখা ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক, তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরসিতে পরখ করে নেয় মীরা। কিয়ংদশের মাঝে আরসিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা ম্লান হাসে, পেছন ফিরে বলে, দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে আসো না। মীরার বাবা মাহাদি একবার শব্দহীন পায়ে প্রবেশ করে। মীরা শান্তির দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে। এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়। মাহাদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজই চলে যাবে আম্মু? জি বাবা, পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে। একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয়। সব গুছিয়ে নিয়েছো? জি বাবা। আচ্ছা, তাহলে তুমি ঐশানের সাথে যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আমার। ঐশানও ছুটি শেষ, অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল ও। একই সাথে যাও তোমরা। মীরা বিষম খেলো। মাহাদি চটজলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতেই সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্রযুগল বড়সড় করে নিয়ে নতজানু হয় মীরা। যার দৃষ্টি সীমানা থেকে সে দূরে থাকতে চায়, কাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। এ কেমন প্রকৃতির নিয়ম, আশ্চর্য তো। মীরাকে বাকহীন দেখে মাহাদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মু কোনো সমস্যা? ঐশানের সাথে যেতে তোমার সমস্যা আছে কি কোনো? এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো? তার জন্য ঐশান যাচ্ছে, তাই তার সঙ্গে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো, ভরসা আছে ওর ওপর আমার। তোমার সংকোচ হচ্ছে কারণ ঐশানের সাথে তো কখনো ঠিক মতো কথা হয় না তোমার। মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল, যেই লোক দুইবার বিয়ে ভাঙলো তাও অকারণে, তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো? অকারণে কোথায়? কারণবশতই ভেঙেছে বিয়ে, তুমি জানো না। মীরা ললাটে বলিরেখা ফেলে বলল, কি জানি না? ঐশান যেই মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল সেই মেয়ে পূর্ব বিবাহিত ছিল। ডিভোর্স না করিয়ে ঐশানের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল, বাবা মা মেনে নেয়নি। পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। ভাগ্যিস মেয়েটা ঐশানকে সব বলে দিয়েছিল। তারপরেই তো ঐশান এঙ্গেজমেন্ট ভেঙে দিল। মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠালো। আর দ্বিতীয়জন, তার ব্যাপারটা তোমায় পরে বলবো আম্মু। চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকালো মীরা। এত কিছু, এত ঘটনা ঘটে গিয়েছে, অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয়। বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণে ঐশান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে। কিন্তু মীরা কেন জানে না এসব? যদিও জানবেই বা কী করে? চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট্ট ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া সে তো আর কোথাও যায়নি। বিয়েতে গিয়েছে নামমাত্রই। মাহাদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা ঐশান। প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহাদি। মীরা নিশ্চুপ হয়ে রইল। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না। ঠিক নিশুতি রাত, মেদিনীতে বইছে শীতল অনিল। আধারে নিম্নজিত আশপাশ, দূর দূরান্ত আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত। কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে। ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে। ট্রেন চলছে নিজ গতিতে। শাঁসা শব্দ কর্ণপাত হচ্ছে মীরার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজ ধূমকেতুর মীরার চোখ তন্দ্রা ভাব টানতে পারছে না। ঐশান নেই তার পাশে। ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল, আর দেখা নেই তার। মীরার তাতে কোনো চিন্তা নেই, যেখানে গিয়েছে যাক। সেই মানব শুধু তার চক্ষু সম্মুখে না পড়ুক। লোকটাকে একদম সহ্য হয় না মীরার। কেন তা সে নিজেও জানে না। খানিক বাদে মীরার কর্ণকহুরে প্রবেশ করে কয়েক গুরুগম্ভীর কণ্ঠস্বর। শব্দফালিগুলো ছিল, এখনো ঘুমাসনি কেন মীরা? রাত তো কম হয়নি, ঘুমিয়ে পড়। মীরা আঁতকে পাশে তাকায়। ঐশান এসে তখনই ধপ করে বসলো তার পাশে। ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে ঐশানকে। বক্ষস্থলে নিজের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা। নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে। পাটাও স্বাভাবিক, অন্যমনস্ক ছিল।
ঐশান তার হাতে থাকা ব্যাগটা এগিয়ে দেয় মীরার পানে। ক্লান্তিমাখা কণ্ঠে বলে, মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস, আর যদি এখন ক্ষুধা লাগে খেয়ে নে, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। ঐশান সিটে দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইস, এত ক্লান্ত লাগছে কেন? মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে, যদি কিছু পাওয়া যায় সেই আশায়। পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছেও। আসার আগে মাহাদি বারবার করে তাকে বলে দিয়েছিল, মীরা রাতে খিদে লাগে, তখন কিছু খেতে না দিলে ওর পেট ব্যথা করে প্রচণ্ড। মাহাদি নিজেও কিনে দিতে চেয়েছিল কিছু, কিন্তু ঐশান বারণ করেছে তাকে। এখান থেকে বোঝা বাড়িয়ে এত দূর গেলে খাবার নষ্ট হতে পারে, কিন্তু কে জানতো রাত ভরে কোনো খাবার দোকানই খোলা থাকবে না। ওশান্ত রেগে মেগে ফিরছিল নিজের সিটে, কিন্তু এতে আরেক বিপত্তি। মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোহাতে হবে না। রজনী গহীন হচ্ছে। মীরা অল্প স্বল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে পেছনে মাথা এলিয়ে দিয়ে। ঐশানের ঘুম ভেঙে যায় হঠাৎ। ঠান্ডা লাগছে তার ভীষণ। উঠে বসে কাঁপুনি দেয়। শেষে ঠান্ডা লাগার উৎস দেখে মেজাজ চটে যায় তার। মীরার দিকে চিবিয়ে তাকাতে মীরার ঘুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয় বক্ষস্থল। চোখ তক্ত করে। মেয়েটা বড্ড বেশি কেয়ারলেস। জানালা খোলা ঘুমাচ্ছে। নিজেরও ঠান্ডা লাগাবে, তার সাথে আমারও। ঐশান উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে ফের এসে মীরার পাশে বসে, দুই হাতে তালু ঘষে কিয়ত উষ্ণতা পাওয়ার তাগিদে। ঠান্ডা কমছেই না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তন্দ্রা ভরে মীরা হঠাৎই হেলে পড়ে ঐশানের বাহুতে। ঐশান ঘাবড়ে আঁকড়ে ধরে তাকে। বুক দুরু দুরু করছে, আরেকটু হলেই ঠাস করে পড়তো মাটিতে। মাথা তো ফেটে যেত নিশ্চিত। মীরাকে শান্ত পর্ণে নিজের সাথে মিশিয়ে আগলে নেয় ঐশান। অস্বস্তি হচ্ছে, আবার ছাড়তেও নারাজ, মন গহীন। কি এক অবস্থা! মীরাকে নিজের সাথে আগলে নিয়ে মীরার মাথাটা নিজের বক্ষস্থলে এলিয়ে দেয় ঐশান। তন্দ্রাচ্ছন্ন মীরা উষ্ণ বক্ষ পেয়ে আরেকটু চেপে বসে। শ্বাস রুখে রইল ঐশান। না, সে যে বড্ড ভুল করে বসলো। সময় পেরোয়। ঘড়ির কাঁটা টিকটিক করে রাতের শেষ প্রহর পাড়ি দিতে যাচ্ছে। মেদিনীতে একটু পরই আসবে প্রভাত, তা বলে দিচ্ছে সময়। ঐশান তার বক্ষস্থলে ঘামটি মেরে থাকা মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে। সামনে এসে পড়ে থাকা মীরার ছোট্ট ছোট্ট অবাধ্য চুল নরম হাতে সরিয়ে দিয়ে সে হিসিয়ে বলে, ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তাওরাত ইমরোজ। মীরা স্টেশনে দাঁড়িয়ে ঘুমে ঢুলছে মীরা। ঐশান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে। নিভুতে সে আওড়ায়, সারা রাত আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমে ঢুলছে বদমাইশটা। থাপ্পড় লাগানো উচিত। পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় যখন মীরা তার ওপর পড়তে নিচ্ছিল, ঐশান তৎক্ষণাৎ তার হাত ধরে হেঁচকা টানে নিজের বক্ষস্থলের সাথে মিশিয়ে নেয়। মীরা ঝট করে উন্মুক্ত করে আঁখি জোড়া। ঐশান ধমকে বলল, সারা রাত ঘুমিয়ে এখন ঘুমে ঢুলছিস? লাগাবো থাপ্পড়। এখনই তো পড়তি ওই লোকটার ওপর। কাচমুচু ভঙ্গিতে দাঁড়ায় মীরা। লজ্জা লাগছে, নিজেকে শক্ত কয়েক বাণী শোনাতে ইচ্ছে করছে। সারা রাত তো ঠিকই আরামে ঘুমিয়েছে, এখন আবার এত কেন ঘুম আসছে? মীরা ক্ষান্ত হয় না, মান সপটে উদ্গ্রীব হয়। রাতে তার এত শান্তির ঘুম হলো কি করে? এর আগেও তো সে ট্রেনে চড়েছে, কই এত চমৎকার ঘুম তো আগে হয়নি। তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি। যেভাবে ঘুমিয়েছিল সে, সেইভাবেই নিজেকে আবিষ্কার করেছে। এখানে দাঁড়িয়ে কোন ইতিহাস রচনা করতে বসলি মীরা? ঈশানের কণ্ঠে স্পষ্টত প্রবল রাগ। মীরা ভড়কায়। এত রেগে যাওয়ার কি আছে? আশ্চর্য! হাঁটা ধরে সামনে সে। উবা দাঁড়িয়ে আছে। ঐশান বুক করেছে উবা। ঐশান রাগে রীতিমতো কাঁপছে। পাশে দুজন ছেলে বিশ্রী দৃষ্টি ফেলে রেখেছিল মীরার ওপর। আর এই মেয়েকে দেখো। আশপাশ না দেখে গভীর চিন্তায় মগ্ন সে। মীরাকে সর্বপ্রথম গাড়িতে বসিয়ে ঐশান পেছন থেকে একে একে তাদের দুজনের ব্যাগপত্র সঠিক স্থানে রাখে। শেষে সকল কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে তপ্ত শ্বাস ছেড়ে বলে, তুই একজন মেয়ে মীরা। একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি। একা থাকিস, আশপাশে চোখ রেখে চলাফেরা করবি। কারো কুদৃষ্টি নিজেকে আবিষ্কার করলে চুপ করে থাকবি না। তোর চুপ করে থাকাতে অন্যরা সুযোগ পেয়ে ঝেঁকে বসবে। মীরা চুপচাপ থেকে ঐশানের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করল। শেষে তার একটাই প্রশ্ন, ঐশানের হঠাৎ এরূপ কথার কারণ কি?
মীরা বহির্ভাগে দৃষ্টি ফেলে, সঙ্গে সঙ্গে অদূরে কয়েকদল ছেলের বিশ্রীপূর্ণ চাহনি তার নজর বিদ্ধ হয়। দৃষ্টি সরিয়ে নেয় মীরা। রাগে গা রি রি করছে। সামনে থাকলে 2-4টা চড়সহ সঠিক জায়গায় লাথি লাগাতো। 2 বছর ধরে থাকছে ঢাকায়, সব কিছু সম্পর্কে তার ভালোই জ্ঞান হয়েছে। নিজেকে সুনিপুণভাবে আগলে রাখতে জানে মীরা। উবার নির্দিষ্ট স্থানে এসে থামতেই মীরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে। দিক বেদিক না দেখে ঐশানকে ধন্যবাদ অবধি না দিয়ে সে হাঁটা ধরে সামনের দিকে। ঐশান টাকা পরিশোধ করে নিজের লাগেজ টেনে অলস ভঙ্গিতে হাঁটছে। ঘুম পাচ্ছে ভীষণ। ঐশান মীরা যে বিল্ডিংয়ে থাকছে তারই 5 তলায় নিজের জন্য 4 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। যদিও ঐশানের সর্বক্ষণ তার কর্মস্থলে কাটে, তবুও কেন বাসা ভাড়া করতে হলো তা গম্বদ্ধ হয় না মীরার। 2 তলায় নিজের রুমের সামনে আসতেই ঘটল বিপত্তি। রুম তালাবদ্ধ, তার মানে যার সাথে সে থাকে সে ব্যক্তি নেই রুমে। ঐশান পেছন হতে তা বুঝতে পারল। উঁচু স্বরে বলল, এই মীরা, তোর রুমমেট মনে হয় নেই। এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি? আমার রুমে আয়। মীরা দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু ঐশান তো এত খারাপ না। সে জানে, এত বছরের পরিচয়, কখনো তার বা কোনো নারীর প্রতি ঐশানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে। শেষে মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে হাঁটা ধরল ঐশানের পেছনে। ঐশানের ফ্ল্যাটে প্রবেশ করে সে ধপ করে বসে পড়ল সোফায়। ক্লান্ত মাখা সুরে বলল, সরি, আপনার অনুমতি ছাড়া বসলাম। ক্লান্ত লাগছে খুব। ঐশান নিরুত্তর। ফ্যান ছেড়ে বসলো সে মীরার সামনের সোফাটায়। শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে খুলতে শুরু করলো। মীরা ঘাবড়ে ওঠে, উপলব্ধি করে তার হাত পা কাঁপছে। শেষে কি তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো? মীরা কণ্ঠনালী শক্ত করলো, কিছু কঠিন কথা বলার স্বার্থে। মীরা কিও শান্ত হয়। প্রথমে অযথা নেতিবাচক চিন্তা করার থেকে ইতিবাচক চিন্তা করাই উত্তম। এমনও তো হতে পারে ঐশান পোশাক পরিবর্তন করতে যাচ্ছে। মীরা ধাতস্থ হয়, জোরালো শ্বাস ফেলে বলে, ঐশান, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? এভাবে একটা মেয়ের সামনে ড্রেস চেঞ্জ করছেন? মীরার কথা শ্রবণ করার পর ঐশান দাঁত কিড়মিড় করে তাকায়। মীরা স্বাভাবিক, যেন কিছুই আসে যায় না তার এরূপ চাহনিতে। কিন্তু গহীনে সে একটু নড়বড়ে বটে। ঐশান ধমকে বলে উঠল, স্টুপিড গার্ল, আমি ড্রেস চেঞ্জ করছি তোকে কে বলল? জাস্ট গরম লাগছে বলে শার্টের টপ দুটো বোতাম খুলছিলাম, দ্যাটস ইট। সবসময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোর? মীরা ইতস্তত বোধ করে, তবে তা নিভুতেই। বহির্ভাগে সে তার আগের কঠিনতায় বজায় রেখে বলল, এখানে আমার বিন্দুমাত্র দোষ নেই, বুঝলেন? অযথা পক পক করবেন না একদম। আপনি শার্টের বোতাম শুরু থেকে যেভাবে খুলছিলেন তাতে স্পষ্টতা মনে হয়েছে আপনি পুরো শার্টটাই খুলে ফেলবেন। ঐশান জবাবহীন, মাথা ধরেছে তার। মীরার সাথে এই লহমায় কথা বলাই মানে ঝগড়ার উৎপত্তি। সে আপাতত ঝগড়া করতে ইচ্ছুক নয়। ডাবল সোফায় পা মেলে টান টান হয়ে শুয়ে পড়ল সে। ললাটের ওপর এক হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার লাগেজের বাম সাইডে থাকা সাদা ব্যাগে কিছু খাবার আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। মীরা নিজের দিকে দৃষ্টিপাত ফেলে। পোশাকে তার বেশ ধুলোবালি জড়িয়ে আছে। হাত দিয়ে ঝেড়ে ফেলেও কাজ হলো না। তপ্ত শ্বাস ফেলে আধ ঘুমে থাকা ঐশানের মুখশ্রীর প্রতি তাকিয়ে সে ইতস্তত গলায় বলল, আমি শাওয়ার নিব ঐশান, জামা কাপড় ভীষণ ধুলোবালি লেগে আছে। ঐশান কাত হয়ে উল্টো পিঠ ফিরে প্রতি উত্তরে বলে, সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে, ওই রুমেই ওয়াশরুম, ওখান থেকে ফ্রেশ হতে পারবি। আচ্ছা। মীরা উঠে দাঁড়ায়। শরীর চুলকাচ্ছে ইতিমধ্যে। সে ধুলোবালির নোংরা কিছু সহ্য করতে পারে না। মীরা একটু শুচিবাই ধরনের। নিজের ব্যাগ থেকে এক সেট কাপড় নিয়ে ঐশানের বলা ওয়াশরুমের দিকে এগোয়। চট জলদি মীরা। সবেমাত্র গাড়ে ঘুমে তলিয়ে যাচ্ছিল ঐশান। হঠাৎ চোখে মুখে পানি পড়ায় বিরক্তি নিয়ে নেত্রযুগল উন্মুক্ত করে সে। সামনে তাকাতেই দৃশ্যমান হয় মীরাকে। মীরা তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে, তারই পানি এসে পড়ছে ঐশানের মুখশ্রীর ওপর। বাহির থেকে আসা হলদেটে সূর্যরশ্মি বিরাজমান মীরার মুখশ্রীতে। হলদেটে পোশাক পরিহিত সামবতী নারীকে ঐশানের লহমায় মনে হলো তার সামনে দাঁড়িয়ে এক হলুদ রানী। নেত্রপল্লব ঘন ঘন ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ঐশান। গলা ঝেড়ে শক্ত কণ্ঠে বলে, মীরা, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? দেখছিস আমি ঘুমাচ্ছি, আর তোর এখানে এসে চুল মুছতে হলো? মীরা বিরক্তি নিয়ে থামে। সব কিছুতেই ঝামেলা, বাধা,
ফোনে আসা মেসেজের শব্দ কর্ণপাত হতে মীরা সেদিকটায় দৃষ্টিপাত ফেলে। তার রুমমেট রুহির মেসেজ। রুহি এসে গেছে, তাই তাকে রুমে ফিরে আসতে বলছে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। ঐশানের পানে দৃষ্টি দিয়ে বলে, আমার রুমমেট এসে গিয়েছে, চলে যাচ্ছি আমি। ঐশান ভাবলেশীনভাবে উত্তর দেয়, বিদেয় হ জলদি। মীরা ঠোঁট বাঁকায়, ভাব কত, আসবই না আর এই লোকের বাসায়। তার আশপাশে থাকুক সে তার মতো। সোয়াগ তক্তি করে বেরিয়ে আসে দ্রুত ফ্ল্যাট থেকে মীরা। ঐশান ঠিক তখনই আখিজোড়া উন্মুক্ত করে তাকায় সেদিকে। এবার শান্তিতে ঘুমোতে পারবে ভাবতেই প্রশান্তি মিলছে। অনায়াসেই চোখ দুটো বন্ধ করে নিল সে। মাঘ মাসের অদ্ভুত এক শেষ বিকেলের প্রহর। মীরা তখন ভার্সিটির ক্লাস শেষ করে রাস্তা ধরে হাঁটছে। শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছে সে প্রচুর। বিকেলে শেষাংশ, অথচ রোদের তাণ্ডব এখনও কত। হাঁটতে হাঁটতে সে কার্জন হলের সামনে আসে। তখনই দেখা মেলে ঐশানের। অদূরে এক নির্জন স্থানে ঐশান দুইজন ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। ঐশান এখানে কি করে? ঘাবড়ে গিয়ে সামনে এগোতেই ছেলেগুলোকে চিনে ফেলে মীরা। ট্রেন স্টেশনে যেই ছেলেগুলো তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, এরা হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে দুইজন। মীরা দৌড়ে ঐশানের নিকট গিয়ে উদ্বেগ নিয়ে বলল, ঐশান থামুন, মারছেন কেন ওদের এভাবে? ঐশান থামে। মীরা ঐশানের মুখশ্রীর পানে তাকিয়ে আটকে ওঠে। লালচে রঙে মিশে আছে মুখশ্রী। চোখ দুটোতে যেন হিংস্রতা কেউ এঁট দিয়েছে। ঘন ঘন শ্বাস নিয়ে 2 কদম পিছিয়ে আসে ঐশান। ছেলেগুলোর কাচুমাচু আহত হওয়া চেহারায় কড়া দৃষ্টি ফেলে বলে, নেক্সট যেন এসব আকাম কুকাম করতে না দেখি, বুঝেছিস? উপস্থিত আহত ছেলে দুটো মাথা নাড়ে। যাবার অনুরোধে ঐশান সাই জানানোর পরপরই একজন উঠে পড়ে দৌড় লাগায়। লহমায় তারা উধাও। ধুধু শূন্য রাস্তা। মীরা বিস্মিত কণ্ঠে বলল, মারলেন কেন ওদের এভাবে? কি করেছে? ঐশান নিজের পোশাকের সাথে লাগোয়া ধুলোবালি ঝেড়ে ফেলে। আশেপাশে তাকিয়ে শেষে তীক্ষ্ণ চোখে তাকায় মীরার মুখশ্রীর প্রতি। থমথমে কণ্ঠে বলে, আজ কলেজের কিছু মেয়েকে ডিস্টার্ব করেছিল এরা। এদের শায়েস্তা না করলে মানুষ হবে না, তাই মেরেছি। তাই বলে এখানে কার্জন হলের এই পাশে কেউ আপনাকে মারামারি করতে দেখলে নিশ্চিত জেলে পুরে দিত। ডাফার একটা। এটা কার্জন হলের বেশ কিছু দূরে, আশেপাশে তাকিয়ে দেখো। তাছাড়া আমার মারপিট করার যুক্তি শুনলে পুলিশরা আমায় সম্মান করত। তাছাড়া আমি একজন ফ্লাইট লেফটেন্যান্ট। এত সহজ নাকি আমায় অ্যারেস্ট করা? ভাব নিয়ে বলল কিছুটা ঐশান। মীরা নিরু উত্তর রইল। হাঁটা ধরেছে সে ইতিমধ্যে। আস্তে আস্তে হাঁটতেই সেই ব্যক্তি এসে মীরার পাশে দাঁড়ায়। তাল মিলিয়ে হাঁটছে সে মীরার সঙ্গে। আর চোখে একবার মীরাকে পরখ করে সামনে দৃষ্টি নিবদ্ধ করে। মীরা হঠাৎ সন্নিহান গলায় বলল, নিজের কর্মস্থল ছেড়ে এখানে কি করছিলেন আপনি? এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু ফাইল নিব, তাই বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যেই এই দৃশ্যের দর্শন মিলল, তাই এখানে থেমেছি। মীরা ছোট্ট করে বলে, ও। আর এতপর নিস্তব্ধতা। 2 দিক দিয়ে ঘোর মৌনতা পালন চলছে। আর চোখে এক পলক দেখছে ঐশান মীরাকে। তারপর সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত অন্যত্রে ফেলছে। তার চাহনি বারবার কেন এই শ্যামাবতী নারীতে গিয়ে নিবদ্ধ হচ্ছে তা বুঝতে পারল না ঐশান। কার্জন হলের থেকে কিছু দূরে যেতেই মীরার নেত্র সম্মুখে দৃশ্যমান হয় কানের দুলের স্টল। হৃষ্ট চিত্তে সেদিকে ছুটে যায় সে। ঐশান ফোনে ব্যস্ত ছিল। হুট করে মীরাকে ছুটতে দেখে সে ভোরকে নিজেও ছুটে মীরার পেছনে। মীরা দুলের স্টলের সামনে দাঁড়িয়ে উল্লাসিত মনে দুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ঐশান এসে তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দৌড়ালি কেন মীরা? কি সমস্যা? মীরা হঠাৎ নিজের শক্তপোক্ত খোলস খুলে বাচ্চাটে ভাব ধরে বলল, দেখুন কত সুন্দর না দুলগুলো, এগুলো দেখে দৌড় দিয়েছি। মীরা গম গম সুর। ঐশান হতাশ দৃষ্টিতে তাকায়। মেয়েটা বড় হলো না। মীরা দুলের প্রতি দুর্বল, বেশ তা আগে থেকে জানতো ঐশান। প্রমাণ পেয়েছে হাতে নাতে। ঐশান নীরস কণ্ঠে বলল, নিতে চাচ্ছিস? তাহলে চটপট চুস করে কিনে ফেল। আমার সাথে বাসায় চল। মীরা ঠোঁট বাঁকিয়ে বলে, আমায় বাসায় ড্রপ করার কি দরকার? আমি একাই চলাফেরা করতে পারি। একাই বাসায় যাচ্ছি আমি। ঐশান রোশানল কণ্ঠে প্রতি উত্তর করে, আমি জানি একা চলাফেরা করতে পারিস তুই, কিন্তু এখন আশপাশ দেখ, নির্জন হয়ে গিয়েছে অলরেডি চারপাশ। এখান থেকে একা যাওয়ার দরকার নেই। নিরু উত্তর রইল মীরা। অন্য সময় হলে সে তর্কে জড়াতো,
কিন্তু আশেপাশের অবস্থা দেখে তার ভয় লাগছে কিছুটা। সাঁঝবেলা নেমেছে মেদিনীতে, আঁধার আলোয় সংমিশ্রণ চলছে। কিয়ংদশ বাদে ঘোর অন্ধকারের রাজত্ব শুরু হবে প্রকৃতিতে। মীরা মৌনতা বজায় রেখে কিছু দূলে হাত বুলালো। সবই ভালো লাগছে তার। এতগুলো তো আর নিতে পারবে না, টাকা নেই। মাসের মধ্যাংশ চলছে, টিউশনির টাকাও পাবে না এখন। শেষে একটা দুল বাছাই করে টাকা মিটিয়ে দিয়ে ঐশানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে তাকে উদ্দেশ্য করে বলল, আসুন, হয়ে গিয়েছে কেনা। লম্বা কদম ফেলে পথ যুগল সামনে বাড়ায় মীরা। ঐশান তখন তার পাশে নেই। মীরা আনমনে হাঁটছে, তাই তার খেয়ালও নেই ঐশান কোথায়, তার পাশে আছে কি না নেই। রোড ধরে ফুটপাতে হাঁটতেই মীরা গিয়ে দাঁড়ালো পাশে। পেছনে তাকিয়ে দেখলো ঐশান দৌড়ে আসছে। মীরা ললাটে সূক্ষ্ম ভাঁজ ফেলে, আজ এই লোক এত দৌড়াদৌড়ি করছে কেন? ঐশান মীরার পাশে দাঁড়িয়ে ধমকের সুরে বলে, কখন থেকে দাঁড়াতে বলছি, শুনিসনি কেন? মীরা অপ্রসন্ন কণ্ঠে বলল, খেয়াল করিনি, আমি তো ভাবছিলাম আপনি আমার সাথে হাঁটছেন। ঐশান কড়া দৃষ্টিপাত ফেলল। মীরা তা দেখে অন্যদিকে তাকায়। এভাবে তাকানোর কি আছে, অদ্ভুত। ঐশান তার বাইকে গিয়ে বসলো। হাতে থাকা পলিথিনের ব্যাগটি সে ধরিয়ে দিল মীরার হাতে। মীরা বিস্ময়কর চাহনি দিল। হাতের ব্যাগটার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ব্যাগে কি আছে? উষান মাথায় হেলমেট পরতে পরতে জবাব দেয়, খুলে দেখ। ব্যাগের মুখ উন্মুক্ত করে মীরা। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় বেশ কয়েক জোড়া কানের দুল। দুলগুলো দেখে চমকায় মীরা। এই দুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশ চওড়া ছিল, তাই আর নেওয়া হয়নি। শুধু হাত দিয়ে স্পর্শ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল সে। তার স্পর্শ করা সেই দুলগুলোই ব্যাগে ঠাঁই পেয়ে অবিন্যস্ত রূপে জায়গা দখল করে আছে। মাথা তুলে সে কণ্ঠে বিস্মিত ভাব টেনে বলে, এগুলো এনেছেন কেন? আর আমাকেই বা দিলেন কেন? ঐশান ভীষণ বিরক্তি নিয়ে তাকালো বোধহয়। মেয়েটা এত বেকুব কেন? বুঝতে পারে না সে সাধারণ এক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। নিজেকে ধাতস্থ করে সে বলল, দুলগুলো আমি কিনেছি, তোর জন্য নয়। দোকানের বিক্রেতা অনেক বুড়ো ছিল, আর এই দুলগুলোই অবশিষ্ট ছিল, তাই কিনে নিয়ে এসেছি, তাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। এইগুলো থাকলে তো আরও অনেকক্ষণ বসে থাকতে হবে, আর ঠান্ডাও পড়েছে অনেক, অসুস্থ হয়ে পড়তো। আর রইলো এগুলো তোকে দেওয়ার বিষয়টা, দেখ মীরা, আমি মেয়ে নয় ছেলে, দুল দিয়ে করবোটা কি, তাই তোকে দিয়ে দিয়েছি, ক্লিয়ার? জলদি পেছনে বস। মীরা আহামকের ন্যায় তাকালো। দোকানি তো বুড়ো ছিল না, তরুণ এক যুবতী ছিল। মীরা তাকায় সেই স্টলের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে সেখানে এক বয়স্ক মহিলা বসা। মীরা শান্ত পায়ে এগোলো। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এদিকে ঐশানের সাথে বাইকে বসা নিয়েও তার অস্বস্তি কাজ করছে তুমুল। মীরা উঠে বসতে ঐশান ভারী কণ্ঠে বলল, কাঁধে হাত দিয়ে বস, পড়ে যাবি নয়তো। দরকার নেই, আই উইল ম্যানেজ। ঐশান অসন্তুষ্ট হয়, শক্তক্তি করে। একবার যখন আছাড় খেয়ে পড়বে তখন শিক্ষা হবে এই বদমাইশটার। বাইক স্টার্ট দেওয়ার পূর্বে হঠাৎ কোথায় থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি এসে ঐশানের ললাটের মধ্যভাগ বরাবর বন্দুক তাক করে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ঐশান রেজওয়ান।